This is a major attack. Jim Sciutto, this is obviously a major attack. ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতিও দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। Iran launched a large-scale attack of over 180 ballistic missiles directly from Iranian soil at the state of Israel. তারা বলছে প্রায় 180টি মিসাইল ছোড়া হয়েছে। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলেও মধ্য ও দক্ষিণ ইসরায়েলে কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। কী কারণে হামলা করতে বাধ্য হলো ইরান? গত 31শে জুলাই হামাস নেতা হানিয়া তেহরানে নিহত হন। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন হানিয়া। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অতিথিকে নিরাপত্তা দিতে না পারার ব্যর্থতা বিশ্বমঞ্চে ইরানের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছিল। ইরান ইসরায়েলকে সমুচিত জবাব দেওয়ার সিদ্ধান্ত নিলেও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতার ফলে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। আমেরিকার প্রস্তাব ছিল ইসরায়েলে হামলা করা থেকে তারা যদি বিরত থাকে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হবে। পরবর্তী 2 মাসে ইরানের ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা বিন্দুমাত্র শিথিল করা হয়নি। গাজায় গণহত্যা বন্ধ করার ব্যাপারেও যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেয়নি। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সাঁড়াশি বরং আরও তীব্র হয়েছে। সংস্কারপন্থী পেজেশকিয়ান সম্প্রতি এ নিয়ে প্রকাশ্যে তার হতাশা প্রকাশ করেছেন। 27 সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলি বিমান বাহিনী অত্যন্ত শক্তিশালী বাংকার ব্লাস্টার ব্যবহার করে হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহকে হত্যা করে। בוקר הודענו רשמית על חיסולו של חסן נסראללה, ראש ארגון הטרור של חיזבאללה। এই হামলায় বিপ্লবী রক্ষী বাহিনীর উপপ্রধান আব্বাস নীলুফারোসান নিহত হন। নাসরাল্লাহ ছিলেন মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য মিত্র। তার মৃত্যু ইরানের জন্য নিঃসন্দেহে মারাত্মক ধাক্কা। তাদের জন্য এর চেয়েও বিব্রতকর হল পশ্চিমা গণমাধ্যম দাবি করে ইসরায়েলকে নাসরাল্লাহর অবস্থান সম্পর্কে নিখুঁত তথ্য সরবরাহ করেছে ইরানি এক গুপ্তচর। আরও বড় বোমা ফাটান ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। সিএনএন তুর্ককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ফাঁস করে দেন ইরানে সক্রিয় ইসরায়েলি গুপ্তচরদের শনাক্ত করার জন্য যে কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটকে দায়িত্ব দিয়েছিল তেহরান, তার প্রধান কর্মকর্তা স্বয়ং মোসাদের এজেন্ট ছিলেন। ইরানের কমপক্ষে 20 জন এজেন্ট ইসরায়েলের হয়ে কাজ করছিল। আহমাদিনেজাদের বক্তব্যের পর ইরানি গোয়েন্দা বাহিনীর দুর্বলতা নতুন করে সামনে আসে। সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় ভাবমূর্তি পুনরুদ্ধারের পাশাপাশি শক্তির ভারসাম্য পুনঃস্থাপন করা ইরানের জন্য জরুরি হয়ে পড়েছিল। বুধবারের আক্রমণের পেছনে এসব হিসাব নিকাশ থাকতে পারে, তবে 6 মাস আগের ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে এবার বেশ কিছু পার্থক্য রয়েছে। সেটা ছিল দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলি বোমাবর্ষণের জবাবে সীমিত আকারের প্রতিক্রিয়া। 13 এপ্রিলের ওই হামলায় ইরান মূলত অপেক্ষাকৃত ধীর গতির ড্রোন ও ক্রুজ মিসাইল ব্যবহার করেছিল। 2 সপ্তাহ ধরে আগাম সতর্কবার্তা দেওয়ার পর জনবসতিহীন নেগেভ মরুভূমিতে অবস্থিত সামরিক ঘাঁটিতে তারা আক্রমণ চালায়। পক্ষান্তরে বুধবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোকে নিশানা করে ইরান 200-র বেশি ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলার আগে কোনো আগাম সতর্কতাও তারা দেয়নি, ফলে গতবারের তুলনায় ইসরায়েলি ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর
ইসরায়েল দ্রুত প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে এখন প্রশ্ন উঠেছে, ইসরায়েলের পাল্টা জবাব কতটা ভয়াবহ হবে? ইরানি তেলের স্থাপনা কিংবা পারমাণবিক কেন্দ্রগুলোর লক্ষ্যবস্তু হতে পারে, নাকি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত কূটনৈতিক পথে চলবে তারা? বুধবার রাতেই ক্ষিপ্ত নেতানিয়াহু বলেছেন, ইরানকে এর চড়া মূল্য দিতে হবে। যদি সত্যি তেমনটা ঘটে, তাহলে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীও পাল্টা জবাব দেবে। বিশ্লেষকরা ধারণা করছেন, ইরানের পরমাণু ও জ্বালানি স্থাপনাগুলো ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। যুক্তরাষ্ট্রের জন্য যা হবে এক উভয় সংকট। বিশ্ববাজারে ইতিমধ্যেই জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। আক্রান্ত হলে ইরান তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। সেক্ষেত্রে জ্বালানি তেলের দাম আরও বেড়ে যাবে এবং লাভবান হবে রাশিয়া। ফলে ইউক্রেন যুদ্ধে ব্যতিব্যস্ত রাশিয়াকে অর্থনৈতিকভাবে কাবু করার দীর্ঘ পরিকল্পনা ভেস্তে যাবে। মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ লাগলে তাদের সামরিক ঘাঁটিগুলো আক্রান্ত হবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 5 সপ্তাহ আগে এই ভূ রাজনৈতিক অনিশ্চয়তা তারা এড়াতে চাইবে। স্থল অভিযানের প্রাথমিক পদক্ষেপ হিসেবে 23 সেপ্টেম্বর থেকে বৈরুত সহ লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েল বোমাবর্ষণ করে যাচ্ছে। ফিলিস্তিনি শরণার্থী শিবিরও বোমার আঘাত থেকে রেহাই পায়নি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী নোয়েল ব্যারট তবু দাবি করেছেন, লেবাননে 21 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করার ব্যাপারে ফ্রান্স আলোচনা চালিয়ে যাচ্ছে। লেবানন সংকট সমাধানে আরব লীগও জরুরি বৈঠক ডেকেছে। যুদ্ধ থামাতে একাধিক আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা চলছে। এসব উদ্যোগ কেবল তখনই সফল হবে যদি ইসরায়েল সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নেয়। লেবাননের স্পিকার নাভি বেরি অভিযোগ করেছেন, আগ্রাসন বন্ধে সব আন্তর্জাতিক প্রচেষ্টাকে নস্যাৎ করে দিচ্ছে ইসরায়েল। 1 অক্টোবর ইসরায়েলি সেনাবাহিনীর 98 ডিভিশনের প্যারাট্রুপার ব্রিগেড দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। প্রায় সব পশ্চিমা গণমাধ্যম এটাকে সীমিত আকারের অভিযান হিসেবে প্রচার করে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টও জানায়, তারা ইসরায়েলকে অভিযান সীমিত রাখতে বলেছে। কিন্তু হাটে হাড়ি ভেঙে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হার্জ। তিনি বলেন, মার্কিন প্রশাসন এবার আমাদের কোনো সীমা ঠিক করে দেয়নি, কারণ নাসরাল্লাহকে হত্যার পর লেবাননে যে একটি সুযোগ তৈরি হয়েছে সেটা তারাও বুঝতে পারছে। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ এবং শীর্ষ কমান্ডারদের মৃত্যুতে বিপর্যস্ত হিজবুল্লাহকে কাবু করার এই সুযোগ ইসরায়েল হাতছাড়া করতে চাইবে না। তবে সীমান্তে হিজবুল্লাহর নিরবিচ্ছিন্ন তৎপরতা থেকে স্পষ্ট যে তাদের নিশ্চিহ্ন করা সহজ হবে না। গতকাল দক্ষিণ লেবাননের গ্রামে হিজবুল্লাহর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে 8 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 20 জন। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহে লেবানন থেকে অন্তত 1 লাখ মানুষ সীমান্ত পেরিয়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছে। সীমান্ত পেরোনোর ব্যবস্থা করে দেওয়ার জন্য দালালদের মাথাপিছু $700 দিতে হচ্ছে। সেখানেও তাদের জন্য অপেক্ষা করছে দুঃসহ পরিস্থিতি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া শরণার্থীদের পর্যাপ্ত খাবার, ঔষধ ইত্যাদি যোগাতে পারবে না। ফলে তৈরি হতে যাচ্ছে ভয়াবহ মানবিক সংকট। এদিকে অভ্যন্তরীণ উদ্বাস্তুর সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। যুদ্ধের ধ্বংসলীলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। লেবানন, ফিলিস্তিন, সিরিয়া ও ইরাক থেকে প্রচারিত এমন দৃশ্যের সঙ্গে কমবেশি সবাই পরিচিত। পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলো কয়েক দশক ধরে যুদ্ধের আগুনে পুড়ছে। সেই বিশাল অগ্নিকূপের এক প্রান্তে ইসরায়েল এতদিন মরুদ্যানের মতো টিকে ছিল। সুরক্ষিত তেল আবিবে একই দিনে জোড়া আঘাত
একটি বিষয় স্পষ্ট করল, সেটা হলো যুদ্ধ ছড়িয়ে পড়লে ইসরায়েলের কোনো শহরই আর নিরাপদ থাকবে না। দীর্ঘায়িত ও ধ্বংসাত্মক যুদ্ধের জন্য ইসরায়েলিরা প্রস্তুত তো? একটার পর একটা ইসরায়েলি হামলা ও স্যাবোটেজের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ধারাবাহিক একচোখা নীতি, নিষেধাজ্ঞার মুখে ভাবমূর্তি রক্ষা এবং নেতৃত্ব বজায় রাখতে ইরানের সামনে হামলা ছাড়া অপশন কম ছিল বা ছিল না। জাতিসংঘের সাধারণ পরিষদের সর্বশেষ অধিবেশনে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল আশঙ্কা প্রকাশ করেছেন যে ইউরোপে ইউক্রেন যুদ্ধ, পূর্ব আফ্রিকার সুদানে গৃহযুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে গাজা যুদ্ধ একটি বিস্ফোরণমুখ পরিস্থিতি সৃষ্টি করেছে। পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। গত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হতে যাচ্ছে? লেবাননে হঠকারীভাবে আক্রমণ করে ইসরায়েল সেই সম্ভাবনাকে আরও ত্বরান্বিত করল। অল্প সময়ের ব্যবধানে লেবাননে ইসরায়েলের হঠকারী আক্রমণ এবং ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সেই সম্ভাবনাকে আরও ত্বরান্বিত করল। আশঙ্কা এখন বাস্তব।